প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই জানো যে ইতিমধ্যেই ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপ পরীক্ষার প্রিলিমিনারির রেজাল্ট আউট হয়েছে। সামনেই শুরু হবে মেন্স পরীক্ষা। তো এই মেন্স পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সারাংশ। আজকে আমি এই সারাংশ বিষয়ে কি করতে হবে, কি নিয়মাবলী, কীভাবে সারাংশ লিখতে হয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তা সারাংশ বিষয়টা ভালো করে যদি আমরা শুনি, সারাংশ শব্দটার মধ্যে দুটি শব্দ রয়েছে, সার আর অংশ। সারাংশ শব্দটির মধ্যে দুটি শব্দ রয়েছে, একটি সার আর একটি অংশ। সার অর্থাৎ কি, মূল বক্তব্য, আর অংশ যে সারাংশটা দেওয়া হবে তার যে মূল কথাটা, সেই অংশটা তোমাদের লিখতে হবে। মোদ্দা কথা হচ্ছে, মূল যে ভাব, একটা প্রশ্ন যে দেবে সারাংশ লেখার জন্য, তার যে মূল ভাব, তার যে অন্তর্নিহিত মূল বিষয়টা, সেইটাকে আমরা কিভাবে লিখব এটাই আজকে আমরা দেখব। প্রথমেই সারাংশ যখন আমরা লেখা শুরু করব, তখন কি করতে হবে, তার আগে খুব ভালো করে পড়া দরকার যে বিষয়টা কি বলতে চেয়েছে, সারাংশের মধ্যে দিয়ে যিনি লিখেছেন কি বলতে চেয়েছে, মূল বক্তব্যটা, এই মূল বক্তব্যটা খুব ভালো করে বুঝতে হবে। তার জন্য কি হবে, বারবার করে অন্তত 2-3 বার ভালো করে পড়তে হবে, রিড করতে হবে। দ্বিতীয় বিষয়টি যেমন দিয়েছি, মূল বিষয়টি বোঝা, এটা আমি বললাম। যেটা আমি লিখব, যেটা সারাংশ বোঝার পরে এবার আমি যখন লেখা শুরু করব, সেই লেখাটা কি ভাষা হবে, একদম ভাষা হবে সহজ এবং সরল। কোনো রকম জটিলতা ভাষার মধ্যে থাকবে না, কোনো রকম বেশ সাহিত্য সমৃদ্ধ ভাষা, ওই রকম বিষয়ের কোনো কিছু দরকার নেই। বিষয়টা প্রাঞ্জল এবং সাবলীল হলেই হবে। সাহিত্যের মধ্যে, ওই সারাংশের মধ্যে অলংকার থাকতে পারে, বিভিন্ন রকম উপেক্ষা অলংকার, তারপরে যমক, শ্লেষ, এরকম বিভিন্ন রকম বিষয় থাকতে পারে সাহিত্যের মধ্যে, সারাংশটার মধ্যে। কিন্তু আমরা সেই অলংকারগুলো বর্জন করব। অলংকারগুলো বর্জন করে তার ভাষাটাকে আমরা সহজ সরল করে একদম প্রাঞ্জল করে তুলব। এগুলোকে অ্যাভয়েড করতে হবে, এই বিষয়গুলোকে একটু লক্ষ্য রাখতে হবে। সচরাচর পরীক্ষায় সারাংশের যেখান থেকে তুলে দেয়, কোনো একটা প্রবন্ধ হতে পারে সেটা, কোনো একটা গল্প হতে পারে সেটা, কোনো একটা উপন্যাসের অংশ হতে পারে সেটা। অনেক বাংলা সাহিত্যের দেখা যাচ্ছে যে খুব বড় বড় বঙ্কিমচন্দ্র বা শরৎচন্দ্র বা রবীন্দ্রনাথ ঠাকুর বা ইত্যাদি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এই ওনাদের লেখা থেকে একটা অংশ তুলে দেবে। সুতরাং তাদের ভাষা বেশ কঠিন হতে পারে, তাদের ভাষা সাধু ভাষা হতে পারে, এবং বেশ কঠিন কঠিন শব্দ দিয়ে তাদের লেখাগুলো থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যখন উত্তরটা লিখব, সেই ভাষা চলিত ভাষায় লিখব। সাধু ভাষাতে সারাংশ থাকলেও আমরা কিন্তু উত্তরটা লিখব চলিত ভাষাতে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। রচনাংশের বাইরের বিষয় লেখা যাবে না, অর্থাৎ সারাংশের মধ্যে বা রচনাংশ যেটা দেবে, সেই বিষয়টার বাইরে গিয়ে কোনো রকম ভাবনা বা কোনো পংক্তি বা কোনো বিষয়কে কিন্তু আমরা এর সারাংশের মধ্যে ইনক্লুড করব না। মূল বিষয়টাকে আমাদের মাথায় সবসময় রাখতে হবে। শব্দ নির্বাচনে সচেতনতা, শব্দ নির্বাচনে সচেতনতা, অর্থাৎ সারাংশ আমি যখন লিখব, যে শব্দগুলো ব্যবহার করব, সেই শব্দগুলোকে খুব সাবধানে এবং সচেতনভাবে ব্যবহার করতে হবে। কারণ মনে রাখতে হবে যে সারাংশ, যা আমি যেটা লিখব, মূল যে সারাংশ, সেখান থেকে তার শব্দ সংখ্যা কম হবে এবং পংক্তি সংখ্যা কম হবে। সুতরাং এমন শব্দ আমাকে নির্বাচন করতে হবে যাতে যেই শব্দগুলি অনেক বেশি অর্থ কভার করে বা অনেক বেশি অর্থ আমরা বুঝতে পারি একটা অল্প শব্দ থেকে, সেই বিষয়ে কিন্তু সচেতনতা আমাদের থাকতে হবে। 8 নম্বর কি দিয়েছি, পরোক্ষ উক্তিতে লিখতে হবে। অর্থাৎ সে করেছে, আমি করেছি, এরকম নয়। পরোক্ষ উক্তিতে আমি পড়ার পরে যেটা বুঝছি, সেই বিষয়টাকে কিন্তু খাতার মধ্যে প্রকাশ করতে হবে।
জটিল বিষয়টিকেও সরল ভঙ্গিতে লিখতে হবে। আমি আগেই বললাম যে বড় বড় সাহিত্যিকের অংশ এখানে তুলে দেওয়া হবে, তাদের ভাবভঙ্গি হয়তো অনেক গভীর থাকতে পারে, অনেক বেশ কঠিনভাবে কোনো একটা প্রবন্ধের অংশ তুলে ধরা হলো। ধরা গেল যে বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের কোনো একটি প্রবন্ধের অংশ এখানে তুলে ধরা হলো। তার ফলে কি, তার যে ভাষা চয়ন, তার যে পংক্তি, এগুলো বেশ কঠিন থাকবে। কিন্তু যতই কঠিন থাক, সেটিকে কিন্তু বুঝে নিজের মনের মধ্যে কি ব্যাপারটা লিখেছে সেটাকে বুঝে নিজের মনের মতো করে নিজের ভাষায় সহজ সরল ভঙ্গিতে সেটা কিন্তু লিখতে হবে। এটা কিন্তু সারাংশ লিখনের একটি বিশেষ বৈশিষ্ট্য, এগুলোকে মাথায় রাখতে হবে। 10 নম্বর পয়েন্টে কি বলেছি, মূল ভাব যেন রক্ষিত হয়। আমি লিখতে লিখতে একদম অন্য দিকে চলে যাব না। মূল আমাকে লিখতে হবে বলেই লিখছি ওরকম নয়, মূল ভাবটা যেটা সারাংশে দেওয়া আছে তার মূল ভাব, সেটা যেন লেখার মধ্যে তার একটা রিফ্লেকশন থাকে, এটা খেয়াল রাখতে হবে। মূল বিষয়ের সাথে যেন সঙ্গতিপূর্ণ হয়। একই কথা, যেটা আমি লিখছি আর যেটা দেওয়া আছে প্রশ্নপত্রে তার সাথে যেন একটা রিলেশন থাকে, আমরা অন্যদিকে একদম চলে যাব না, সার অংশটুকু আমরা লিখব। আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, মোটামুটি তোমরা যেটা করার চেষ্টা করবে যে সারাংশ যে অংশটা থাকবে, দেখা গেল সেটা 15 লাইনের একটি সারাংশ প্রশ্নে দেওয়া হয়েছে, তাহলে আমাকে শেষ করতে হবে মোটামুটি 1/3 মধ্যে। অর্থাৎ যদি 15 লাইন ওখানে থাকে, তাহলে আমাকে 5 লাইন বা 6 লাইনের মধ্যে শেষ করতে হবে। এটা করতে পারলে ভালো। হয়তো কখনো কখনো ভাবভঙ্গি প্রকাশ করতে গিয়ে একটু বেশি পংক্তি হয়ে যায়, সেটা মূল বিষয় না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে 1/3 মধ্যে বিষয়টিকে শেষ করার। ঠিক আছে, মোটামুটি 12টি পয়েন্ট আমরা আলোচনা করলাম। এইবারে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে প্রতিটি সারাংশের উপর মানে শুরুতে একটা শিরোনাম আমরা লিখব, যে মূল যে বিষয়, মূল বিষয়কে কেন্দ্র করে একটা টাইটেল, একটা শিরোনাম কিন্তু আমাদের দিতে হবে। এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। আর আমার মনে হয় যে আমরা দেখো, আমরা প্রত্যেকেই সার কথা কিন্তু বলতে পারি। দেখা গেল যে আমরা রাস্তাঘাটে চলতে চলতে কোনো একটা ঘটনা ঘটেছে, পাশে একটি লোকটি এসে জিজ্ঞেস করলো যে দাদা কি হয়েছে, আমরা কিন্তু সেই বিষয়টা কিন্তু তাদেরকে সুন্দর করে গুছিয়ে বলতে পারি অল্প শব্দের মধ্যে। অর্থাৎ সারাংশ বা সার কথা, এই বিষয়টা কিন্তু আমরা পারি, এই বিষয়টা আমাদের মধ্যে রয়েছে। তো আমার বিশ্বাস প্রত্যেক মানুষ স্বল্প করে একটা গোটা বিষয়কে স্বল্প করে বলতে পারে। যদি স্বল্প করে বলতে পারে, তাহলে অবশ্যই তার মধ্যে স্বল্প করে লেখার ক্ষমতাও রয়েছে। সুতরাং যেটা করতে হবে, লিখতে গেলে একটু ভালো করে লেখার প্র্যাকটিস করতে হবে। যে বিভিন্ন রকম ব্যাকরণ বই 9 বা 10-এর ব্যাকরণ বইগুলি থেকে মূল যে সারাংশ, সেই সারাংশ থেকে একটু নিজেকে প্র্যাকটিস করতে হবে। যদি কেউ সার কথা বলতে পারে, সার অংশ সে অবশ্যই লিখতে পারবে। কিন্তু লেখাটা একটা অভ্যাস, হয়তো অনেকের সেই অভ্যাসটা দীর্ঘদিন চলে গেছে, অনুশীলন না করতে না করতে। একটু অনুশীলন যদি তোমরা করো, আমার মনে হয় না কোনো রকম অসুবিধা হবে। তার জন্য 9 বা 10-এর, বিশেষত 9 ব্যাকরণের 9 এখন সিলেবাসের মধ্যে রয়েছে সারাংশ। এই 9-এর বই থেকে একটুখানি, ব্যাকরণ বই থেকে বা বিভিন্ন রকম সহায়ক যে গ্রন্থগুলো রয়েছে সেখান থেকে একটুখানি তোমরা যদি একটু সারাংশ প্র্যাকটিস করে নাও যে কীভাবে লিখেছে, আর এই বিষয়গুলোকে মাথায় রেখে সারাংশ যখন পড়বে, আমার মনে হয় যে এটা অতি সহজেই তোমরা বিষয়টা সম্পন্ন করতে পারবে। আশা করি যেটা নিয়ে আলোচনা করলাম তোমাদের পরীক্ষায় লিখতে সুবিধা হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমি পরের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো এবং সামনের পরীক্ষার জন্য রইল অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ। Thank you for learning with Vivas One Educational Foundation. For contents like this, follow us on Facebook and Instagram today.